আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় বিচারাধীন ভোটারদের দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট আজ প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের রিটার্নিং অফিসারদের ফের এক দফা রদবদল নতুন করে নিয়োগের নির্দেশ দিয়েছে কমিশন। দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে বিজেপি প্রার্থীর মিছিলে হামলার ঘটনায় কমিশনের রিপোর্ট তলব। পাটুলিতে তৃণমূল কংগ্রেস কর্মী খুনের ঘটনায় পুলিশ 4 জনকে গ্রেফতার করেছে। রামনবমী উপলক্ষে আজও রাজ্যের বিভিন্ন স্থানে ধর্মীয় শোভাযাত্রা ও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঘূর্ণাবর্ত এবং বাতাসে প্রচুর জলীয় বাষ্পের উপস্থিতির প্রেক্ষিতে আজ রাজ্যের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। আসছি বিস্তারিত সংবাদে। রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় বিবেচনাধীন তালিকায় থাকা বাকি নাম ছাড়াই বাছাইয়ের পর আজ অতিরিক্ত তালিকা প্রকাশিত হওয়ার কথা। প্রায় 60 লক্ষ নামের মধ্যে ইতোমধ্যে নিষ্পত্তি হয়েছে 32 লক্ষের। এর মধ্যে প্রায় 40% নাম বাদ গেছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে। উল্লেখ্য, গত সোমবার প্রায় 10 লক্ষ ভোটদাতার প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়। ই সাইন প্রক্রিয়া অনুমোদিত নামগুলি তালিকায় রয়েছে বলে জানা গেছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের পক্ষ থেকে প্রতিদিন তালিকা প্রকাশের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানানো হয়। এদিকে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রিটার্নিং অফিসারদের ফের এক দফায় রদবদল নতুন করে নিয়োগের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের তরফে মুখ্য সচিবকে পাঠানো চিঠিতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানানো হয়েছে। আগের নির্দেশে আংশিক সংশোধন করে নতুন করে রিটার্নিং অফিসারদের তালিকা প্রস্তুত করা হয়েছে। মোট 9টি শূন্যপদ দ্রুত পূরণের নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি আরামবাগ বিধানসভা কেন্দ্রের জন্য এসডিও রবি কুমারকে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ করার কথাও নির্দেশে উল্লেখ রয়েছে। চিঠিতে স্পষ্টভাবে জানানো হয়েছে যে সংশ্লিষ্ট আধিকারিকদের আজ বিকেল 5টার মধ্যে নিজ নিজ কেন্দ্রে যোগ দিতে হবে। কোনোভাবেই যাতে রিটার্নিং অফিসারের পদ খালি না থাকে সে বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছে কমিশন। এদিকে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার নিয়োগ ঘিরে বিতর্কের জেরে নতুন করে পদক্ষেপ করেছে কমিশন। তৃণমূল কংগ্রেসের অভিযোগের পরই বিষয়টি খতিয়ে দেখে মুখ্য সচিবের কাছে 3 জন উপযুক্ত আধিকারিকের নাম চেয়ে পাঠানো হয়েছে। দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে বিজেপির প্রার্থীর মিছিলে হামলার ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। কিভাবে এই ঘটনা ঘটল, কারা জড়িত, কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও কেন তা ব্যবহার করা হয়নি সেই প্রশ্ন তোলা হয়েছে। এ নিয়ে রাজ্য পুলিশের ডিজির কাছেও রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। উল্লেখ্য, গতকাল দুপুরে বাসন্তীতে প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী বিকাশ সর্দার। বাজারে প্রচার চলাকালীন তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা বাঁশ লাঠি নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। একের পর এক বাইক ভাঙচুর করা হয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হন পুলিশ কর্মীরা। বাসন্তী থানার সাব ইন্সপেক্টর সৌরভ গুহকে ঘিরে ধরে বাঁশ লাঠি দিয়ে পেটানো হয়। তার মাথা ফেটে যায়। এসআই ছাড়াও বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে খবর। এরপরই পুলিশের বিশাল বাহিনী সেখানে যায়, মোতায়েন হয় কেন্দ্রীয় বাহিনীও। এলাকা এখনো থমথমে। হামলার ঘটনায় এখনো পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে দক্ষিণ 24 পরগনার রায়দিঘি বিধানসভার মথুরাপুরের খোঁজখেদির এলাকায় বিজেপির প্রচার চলাকালীন হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, রামনবমী উপলক্ষে গত সন্ধ্যায় একটি গাড়িতে করে প্রচারে যাচ্ছিলেন বিজেপি কর্মীরা। সেই সময় রাস্তা আটকে গাড়িতে হামলা চলে বলে দাবি করেছেন রায়দিঘির বিজেপি প্রার্থী পলাশ রানা। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি এবং ভোটে বিএসএফ এর ভূমিকা নিয়ে রাজ্যপাল RN রবি গতকাল লোকভবনে এক বৈঠক করেন। সীমান্তরক্ষী বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান সুমিত সারন সেখানে উপস্থিত ছিলেন। ভোটের দামামা বেজে ওঠার সঙ্গে সঙ্গে জেলাগুলিতে শুরু হয়েছে প্রস্তুতি। দক্ষিণ 24 পরগনা জেলা প্রতিটি নির্বাচনী নানা কারণে থাকে শিরোনামে। এক নজরে দেখে নেওয়া যাক এই জেলার ভোট চিত্র। রাজ্যের বৃহত্তম জেলা দক্ষিণ 24 পরগনায় আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। জনসংখ্যার নিরিখে রাজ্যের দ্বিতীয় এই জেলায় মোট বিধানসভা আসন 31টি।
কলকাতা সংলগ্ন যাদবপুর, কসবা, সোনারপুর ও মহেশতলার মতো শহরতলির এলাকা যেমন রয়েছে, তেমনি সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল গোসাবা, বাসন্তী, পাথর প্রতিমা, সাগর এই জেলার অন্তর্গত। জেলার তফসিলি সংরক্ষিত আসনগুলির মধ্যে রয়েছে গোসাবা, বাসন্তী, কুলতলি, মন্দিরবাজার, জয়নগর, বারুইপুর পূর্ব, ক্যানিং পশ্চিম, মগরাহাট পূর্ব এবং বিষ্ণুপুর। ভোটার সংখ্যা ৭২,৪০,২৫৬। এর মধ্যে পুরুষ ভোটার ৩৬,৯১,৭২০, মহিলা ৩৫,৪৮,২৭৭ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২৫৯ জন। এবার নির্বাচনে জেলায় ১৫৫১টি নতুন বুথ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে মোট বুথ সংখ্যা দাঁড়িয়েছে ১০,৪১০। প্রশাসনের হিসাবে প্রায় ৯০০টি বুথ স্পর্শকাতর হিসেবে চিহ্নিত হয়েছে, যা নিয়ে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। এবার এই জেলার আবাসনে বেশ কিছু পোলিং বুথ করা হয়েছে। এছাড়া সুন্দরবনের দ্বীপাঞ্চলে বেশ কিছু বুথ রয়েছে। গোসাবা, পাথর প্রতিমা, সাগর, রায়দিঘির এই বুথগুলিতে ভোটের দুদিন আগে ভোটকর্মীরা পৌঁছে যাবেন। ইতিমধ্যে ভোটকর্মীদের প্রশিক্ষণও শুরু হয়েছে। প্রতিটি বিধানসভা কেন্দ্রে এক কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, যাতে ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায়। উল্লেখ্য, অতীতে এই জেলায় একাধিকবার ভোট হিংসার অভিযোগ উঠেছে। বিশেষ করে ভাঙড় বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক সংঘর্ষের কারণে বারে বারে শিরোনামে এসেছে। বর্তমানে ভাঙড় এলাকা কলকাতা পুলিশের অধীনে থাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। গত বিধানসভা নির্বাচনে ৩১টির মধ্যে ৩০টি আসনই শাসক তৃণমূল কংগ্রেসের দখলে যায়। একমাত্র ব্যতিক্রম ভাঙড়, যেখানে জয়ী হন আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী। ভোট ঘোষণার পর থেকেই সমস্ত রাজনৈতিক দল জোর কদমে প্রচার শুরু করেছে। এবার সুষ্ঠু ও নির্বিঘ্ন নির্বাচনের আয়োজন করাই নির্বাচন কমিশন ও জেলা প্রশাসনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসাবে দেখা দিচ্ছে। আসন্ন বিধানসভা ভোটে সাধারণ ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে অভিনব প্রচার কর্মসূচি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। আজ কলকাতা ও হাওড়া উভয় জেলাতেই ট্রাম এবং সাইকেলের মাধ্যমে সচেতনতা অভিযান চালানো হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যে আলু চাষিদের অবস্থা অত্যন্ত উদ্বেগজনক বলে বিজেপি অভিযোগ করেছে। দলের রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে বলেন, উপযুক্ত পরিকল্পনার অভাব এবং এ রাজ্য থেকে আলু রপ্তানির পথ বন্ধ করে দেওয়ায় এই সমস্যার মূল কারণ। সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আজকে কৃষকের আত্মহত্যার ঘটনা ঘটছে। কৃষকের বহু ক্ষেত্রে তারা হৃদরোগে আক্রান্ত হয়ে যাচ্ছেন। তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস সরকারের অদূরদর্শিতা, তাদের ভ্রান্ত নীতি, তাদের একগুঁয়েমির কারণে আজকে পশ্চিমবঙ্গের আলু চাষিরা তাদের উৎপাদিত ফসলকে ভিন্ন রাজ্যে নিয়ে যেতে পারছেন না। এদিকে আলুর দাম না পেয়ে ক্ষতিগ্রস্ত কৃষকরা শস্য বীমার আওতায় ক্ষতিপূরণ পাবেন বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। আলু চাষিদের নিয়ে রাজনীতি করছে। আমি বলি আমাদের ক্রপ ইন্স্যুরেন্স আছে। আলু চাষিরা জেনে রাখুন, যার জমিতে আলুর ক্ষতি হয়েছে সরকারের কাছ থেকে আপনি সব টাকা পাবেন ক্ষতিপূরণ, কারণ আমাদের ইন্স্যুরেন্স করা আছে। আর দুই, যার ইচ্ছে বাইরে আলু বিক্রি করুন না, কেউ বাধা দেয়নি। দক্ষিণ শহরতলির পাটুলির পূর্ব ফুলবাগান এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মী খুনের ঘটনায় পুলিশ 4 জনকে গ্রেপ্তার করেছে। ধৃত দীপ রায়, বিধান বন্দ্যোপাধ্যায়, রাজা বণিক এবং জয়ন্ত ঘোষকে গতকাল আলিপুর আদালতে তোলা হলে 6 এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজত হয়েছে। রামনবমী উপলক্ষে কলকাতা পুলিশ আজও শহরের বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে। আজ সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত কলকাতা পুলিশের আওতাধীন সব থানা এলাকায় অত্যাবশ্যক ছাড়া অন্যান্য পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এদিকে আজও রাজ্য তথা দেশ জুড়ে রামনবমী উদযাপিত হবে। বিভিন্ন ধর্মীয় সংগঠনের উদ্যোগে শোভাযাত্রা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঘূর্ণাবর্ত এবং বাতাসে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করায় আজ রাজ্যের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার এবং দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, 2 বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে এসআর প্রক্রিয়ায় বিচারাধীন ভোটারদের দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট আজ প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। পাটুলিতে তৃণমূল কংগ্রেস কর্মী খুনের ঘটনায় পুলিশ 4 জনকে গ্রেপ্তার করেছে। ঘূর্ণাবর্ত বাতাসে প্রচুর জলীয় বাষ্পের উপস্থিতির প্রেক্ষিতে আজ রাজ্যের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। পশ্চিম এশিয়ার সংঘাতের প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন। পশ্চিমবঙ্গ সহ ভোটমুখী 5 রাজ্যকে এই বৈঠকের বাইরে রাখা হয়েছে।
হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানকে দেওয়া সময়সীমার মেয়াদ 6 এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিম এশিয়ার সংকট মানব ও আর্থিক জীবনে কোভিড অতিমারির সমান প্রভাব ফেলবে। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের দ্রুত সংস্কারের পক্ষে সওয়াল করেছেন। বিধানসভা নির্বাচনের আবহে 5 রাজ্যে রাজনৈতিক তৎপরতা এখন তুঙ্গে। রামনবমী উপলক্ষে শ্রীরাম জন্মভূমি মন্দিরে আজ হতে চলেছে সূর্য তিলক অনুষ্ঠান। আসছে বিস্তারিত খবরে। পশ্চিম এশিয়ার সংঘাতের প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন। ভোটমুখী 5 রাজ্য পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরালা ও পুদুচেরিতে আদর্শ আচরণবিধি চালু থাকায় এই রাজ্যগুলি বৈঠকে যোগ দিতে পারবে না। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত ওই বৈঠকে সংকটের এই সময়ে রাজ্যগুলির প্রস্তুতি এবং পরিকল্পনা খতিয়ে দেখা হবে। দেশ হিসেবে লড়াই করতে টিম ইন্ডিয়ার ভাবনা আরও জোরদার করার লক্ষ্যেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে বলে ডিডি নিউজ সূত্রে জানা গেছে। এদিকে মন্ত্রিসভার সচিবালয়ের পক্ষ থেকেও আজ বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের সঙ্গে পৃথক বৈঠক করা হবে। দেশের সমস্ত তেল শোধনাগারগুলি বর্তমানে পূর্ণ ক্ষমতায় কাজ করছে এবং দেশে অপরিশোধিত তেলের পর্যাপ্ত ভাণ্ডার মজুত রয়েছে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, ভারতের কাছে বর্তমানে মোট 74 দিনের জ্বালানি মজুত রাখার ক্ষমতা রয়েছে। এর মধ্যে অপরিশোধিত তেল, পেট্রোলিয়ামজাত পণ্য এবং ভূগর্ভস্থ গুহা বা ক্যাভার্নে সংরক্ষিত ভাণ্ডার মিলিয়ে বর্তমানে প্রায় 60 দিনের জ্বালানি ভারতের হাতে রয়েছে। বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকও সামুদ্রিক বাণিজ্য জারি রাখার পাশাপাশি ভারতীয় নাবিকদের নিরাপত্তা বজায় রাখতে পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। গত 24 ঘণ্টায় ভারতীয় পতাকাবাহী জাহাজগুলি কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়নি। ওই অঞ্চলে থাকা সমস্ত ভারতীয় নাবিক সুরক্ষিত রয়েছেন। জাহাজ চলাচল মহানির্দেশালয়ের তৎপরতায় এ পর্যন্ত 674 জন ভারতীয় নাবিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে, যার মধ্যে গত 24 ঘণ্টাতেই ফিরেছেন 39 জন। পশ্চিম এশিয়ার বর্তমান অস্থিরতা সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের অর্থনীতি অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। নতুন দিল্লিতে এক বেসরকারি সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে তিনি বলেন, জ্বালানির জন্য ভারত অন্য দেশের উপর নির্ভরশীল হওয়া সত্ত্বেও বর্তমান জ্বালানি সংকট অত্যন্ত দক্ষতার সাথে মোকাবিলা করছে দেশ। ভারতের শক্তিশালী কূটনৈতিক তৎপরতা এবং বিশ্বমঞ্চে ক্রমবর্ধমান মর্যাদার কারণেই হরমুজ প্রণালীর মতো সংবেদনশীল এলাকা দিয়ে ভারতীয় জাহাজগুলো এখনও নিরাপদে চলাচল করতে পারছে। If our ships are passing through Strait of Hormuz, some ships have already passed through and rest are likely to be very soon. That shows the position of India. India is one of the few countries who could speak to all parties. Our Prime Minister had got a call from US President. Our Prime Minister spoke to Israeli Prime Minister. Our Prime Minister spoke to Iranian President. Our Prime Minister spoke to all the head of the government of the Gulf countries. India is today sitting in a very comfortable situation despite challenging atmosphere. It is because of a decisive, very matured leadership. সোশ্যাল মিডিয়া পেট্রোল ও ডিজেলের সংকট নিয়ে ছড়িয়ে পড়া একটি বিভ্রান্তিকর পোস্টের সত্যতা খারিজ করে দিয়েছে কেন্দ্র। প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট এক বিবৃতিতে জানিয়েছে, কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক দেশ জুড়ে মাত্র 2 দিনের পেট্রোল মজুত থাকার কোনো ঘোষণা করেছে বলে যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়ো। হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানকে দেওয়া সময়সীমার মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 6 এপ্রিল পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে। ইরানের শক্তি কেন্দ্রগুলিতে হামলা বন্ধ রাখা হবে বলেও তিনি জানান। অন্যদিকে পশ্চিম এশিয়া আরও সেনাবাহিনী পাঠিয়েছে আমেরিকা। হেজবোল্লা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে লড়াইয়ের জন্য দক্ষিণ লেবাননে আরও সেনা মোতায়েন করেছে ইসরায়েলও। ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরের ওপর বড়সড় হামলার খবর মিলছে। তবে হরমুজ প্রণালী নিয়ে নিজেদের অবস্থানে এখনও অনড় রয়েছে ইরান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিম এশিয়া সংকটের জেরে বিশ্বব্যাপী যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা কেউ আগে থেকে অনুমান করতে পারেনি। বর্তমান পরিস্থিতিকে তিনি কোভিড অতিমারির সময়ের সঙ্গে তুলনা করেছেন। মানব জীবনের ওপর এর প্রভাব পড়বে এবং আর্থিক বৃদ্ধির গতি স্লথ হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। গতকাল শিল্পপতি এবং ব্যবসায়ীদের এক সম্মেলনে ভ্লাদিমির পুতিন এই মন্তব্য করে বলেন, ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের হামলার জেরে বিভিন্ন শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভবিষ্যতে এর কি প্রভাব পড়তে চলেছে তা এখনও ধারণার বাইরে। সরবরাহ ব্যবস্থা, উৎপাদন এবং আন্তর্জাতিক পণ্য চলাচলের ওপরেও বর্তমান সংঘাতের প্রভাব পড়েছে।
এদিকে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে আবুধাবিতে এক ভারতীয় মৃত্যুর ঘটনায় সংযুক্ত আরব আমিরশাহী ভারতীয় দূতাবাস গভীর শোক প্রকাশ করেছে। দূতাবাসের তরফে বলা হয়েছে, আবুধাবির প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং মৃতের পরিবারকে সম্ভাব্য সব রকম সাহায্য করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 132তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান একযোগে শোনা যাবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের দ্রুত সংস্কারের পক্ষে সওয়াল করেছেন। ফ্রান্সে G7 গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে তিনি গতকাল শান্তি স্থাপন প্রক্রিয়ার সরলীকরণ ও মানবিক সাহায্য সরবরাহ ব্যবস্থা জোরদার করার উপরেও গুরুত্ব দেন। শক্তিক্ষেত্র, সার সরবরাহ ও খাদ্য নিরাপত্তার দিক দিয়ে দক্ষিণী বিশ্বের দেশগুলি যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে, এদিনের বৈঠকে তা তুলে ধরেন তিনি। সামাজিক মাধ্যমের এক বার্তায় আন্তর্জাতিক প্রশাসনিক স্তরে সংস্কারের দাবিও জানিয়েছেন বিদেশমন্ত্রী। এদিকে ড জয়শঙ্কর ফ্রান্সের G7 রাষ্ট্রগোষ্ঠীর বিদেশমন্ত্রীদের সম্মেলনের ফাঁকে কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। পৃথক বৈঠকে ড জয়শঙ্কর দক্ষিণ কোরিয়া বিদেশমন্ত্রী চো হিউনের সঙ্গেও কথা বলেন। নেপালের প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপির নেতা বলেন্দ্র শাহ। স্থানীয় সময় অনুযায়ী দুপুর 12:34 নেপালের রাষ্ট্রপতি দপ্তর শীতল নিবাসে এই শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। উল্লেখ্য, নেপালের সংসদীয় নির্বাচনে গত 5 মার্চ বিপুল ভোটে জয়লাভ করে আরএসপি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর বসতে চলেছে সে দেশের নোটের ওপর। 1861 সালের ডলার বিল কার্যকর হওয়ার পর এই প্রথম পদে থাকাকালীন কোন রাষ্ট্রপতির স্বাক্ষর ব্যবহার করা হবে মার্কিন মুদ্রায়। আমেরিকার স্বাধীনতা দিবসের 250 বছর পূর্তি উপলক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমাজ মাধ্যমের এক বার্তায় মার্কিন কোষাধ্যক্ষ ব্র্যান্ডন বেজ জানিয়েছেন, ইতিহাসে এই প্রথম কোষাগার সচিবের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্টেরও স্বাক্ষর থাকবে নোটের ওপর। বিধানসভা নির্বাচনের আবহে 5 রাজ্যে তৎপরতা এখন তুঙ্গে। অসমে গতকাল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে 67 জন তাদের প্রার্থীপদ প্রত্যাহার করেন। ফলে 722 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রইলেন। এদিকে আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থা রাজ্য জুড়ে নজরদারি বাড়িয়েছে। কেরালায় গত রাতে প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। তালিকা অনুযায়ী রাজ্যে মোট ভোটার সংখ্যা 2,71,42,952। উল্লেখযোগ্যভাবে রাজ্যে 54 জন ভোটারের বয়স 110-এর ওপরে। পুদুচেরিতেও প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। এদিকে 71 জন মনোনয়ন প্রত্যাহারের পর কেন্দ্রশাসিত ওই অঞ্চলের 30টি আসনের জন্য মোট 294 জন প্রতিদ্বন্দ্বিতার আসরে রইলেন। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় বিবেচনাধীন তালিকায় থাকা বাকি নাম ঝাড়াই বাছাইয়ের পর আজ পরবর্তী অতিরিক্ত তালিকা প্রকাশ হতে পারে। প্রায় 60 লক্ষ নামের মধ্যে ইতিমধ্যে নিষ্পত্তি হয়েছে 32 লক্ষের। রামনবমী উপলক্ষে শ্রীরাম জন্মভূমি মন্দিরে আজ সূর্য স্নানের আয়োজন করা হয়েছে। দূরদর্শন এই অনুষ্ঠানে সরাসরি সম্প্রচার করবে। ইতিমধ্যে বিপুল সংখ্যক পুণ্যার্থী উত্তরপ্রদেশের অযোধ্যায় ভিড় জমিয়েছেন। ভগবান রামের দর্শনের আগে সরযূ নদীতে পুণ্য স্নান সারছেন তারা। অযোধ্যায় 5000-এর বেশি মন্দিরকে সাজিয়ে তোলা হয়েছে ফুল, মালা ও আলোকসজ্জায়। অভিষেকের ঠিক পর দুপুর 12টায় হবে এই সূর্য তিলকের অনুষ্ঠান। ওই সময় 4 মিনিটের জন্য সূর্যরশ্মি এসে পড়বে রামলালার বিগ্রহের কপালে। তৈরি হবে এক পবিত্র ঐতিহাসিক মুহূর্ত। আজ ভোর থেকেই মন্দির খোলা, গভীর রাত পর্যন্ত তা খোলা থাকবে। চিত্রকূটের মন্দাকিনী নদীর তীরে আজ সন্ধ্যায় রামনবমী উপলক্ষে জ্বালানো হবে প্রায় 22 লক্ষ প্রদীপ। আইপিএল ক্রিকেট শুরু হচ্ছে আগামীকাল। বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে গতবারের বিজয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। এবারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিম এশিয়ার সংঘাতের প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন। পশ্চিমবঙ্গ সহ ভোটমুখী 5 রাজ্যকে এই বৈঠকের বাইরে রাখা হয়েছে। হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানকে দেওয়ার সময়সীমার মেয়াদ 6 এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর শেষ হলো।